প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর পার্ট 2। পার্ট 1 এ আমরা আলোচনা করছি রাসায়নিক যে শক্তির যে রূপান্তরগুলো হচ্ছে এবং শক্তি কিভাবে আসলো, বন্ধন শক্তির হিসাব এবং নিউক্লিয়র যে বিক্রিয়াগুলো রয়েছে, কিছু বিক্রিয়া ছিল, তাপ উৎপাদ বিক্রিয়া, তাপারি বিক্রিয়া এবং নিউক্লিয়ার রিঅ্যাকশন, এগুলো নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিত। তোমরা চাইলে পার্ট 1টা দেখে আসতে পারো। আর পার্ট 2তে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের যে রসায়ন থেকে যে বিদ্যুৎ তৈরি করা যায়, যে তড়িৎ রাসায়নিক কোষগুলো, ওগুলো নিয়ে আলোচনা করব। যেমন তড়িৎ বিশ্লেষ্য থেকে, ইলেকট্রন প্লেটিং থেকে, গোল্ড প্লেটিং থেকে শুরু করে এবং গ্যালভানিক কোষ থেকে শুরু করে এবং ড্রাই সেল যা আছে সব পড়াই দেবো এই চ্যাপ্টার। এবং অ্যাট লাস্ট আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখব। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখি তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, একটা হচ্ছে গ্যালভানিক কোষ। ওকে, তো তড়িৎ বিশ্লেষণ যে কোষটা রয়েছে, এই কোষটাতে আমাদের বাইরে থেকে শক্তির উৎস দিতে হয়। যেমন ব্যাটারি থেকে আমরা তড়িৎ প্রদান করে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাই। তো এই তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তড়িৎ দিয়ে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাই। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে আমাদের কি দরকার হয়? তড়িতের দরকার হয়। এই তড়িৎ আমরা কিসের মাধ্যমে নিতে পারি? যে ডিসি ব্যাটারিগুলো রয়েছে, এই যে ডিসি এগুলো রয়েছে, এগুলো যেমন ব্যাটারিগুলো রয়েছে, এই ব্যাটারিগুলো দিয়ে আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ কোষটা তৈরি করতে পারি। হ্যাঁ, তো এটার ভিতরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেমন ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করে, গোল্ড প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করে এবং পানির তড়িৎ বিশ্লেষণ, আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণ, এই সবগুলো কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ অন্তর্গত। এটা নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তীতে। এবং 2 নম্বরে রয়েছে গ্যালভানিক কোষ। এই যে গ্যালভানিক কোষটা, এটা থেকে মূলত আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। হ্যাঁ, এখানে রাসায়নিক পদার্থসমূহ থেকে বিক্রিয়া করে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে এই জায়গাটা। তো এই কোষটাকে আমাদের গ্যালভানিক কোষ বলা হয়। ওকে, এই গ্যালভানিক কোষের আরেকটা কোষ রয়েছে। গ্যালভানিক কোষ তো অনেকগুলো হয় এটা থেকে, যেমন এটা থেকে আমাদের ড্যানিয়েল কোষ হয়, তারপর হচ্ছে আমাদের ওই যে ড্রাই কোষগুলো হয়, আরো অনেকগুলো প্রকার রয়েছে। তো এই যে গ্যালভানিক কোষ, মানে রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি, এটার আরেকটা বিখ্যাত কোষ যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ। বিজ্ঞানী ড্যানিয়েল যা আবিষ্কার করেছিল তার নাম অনুসারে এটা রেখেছিল। এটা বিশেষ ধরনের একটা কোষ। ঠিক আছে, তো ড্যানিয়েল কোষটা মূলত এক ধরনের গ্যালভানিক কোষই ছিল। এগুলো আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, চলো দেখা যাক। প্রথমে আমরা দেখি তড়িৎ বিশ্লেষণ আসলে কি। এই তড়িৎ বিশ্লেষণটায় আমরা এই যে ইলেকট্রোলাইসিস হিসেবে আমরা এই যে করতেছি, ব্যাটারি যুক্ত দিলাম, এই ব্যাটারি দিয়ে কিন্তু এখানে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করব। তো এটা কিসের তড়িৎ বিশ্লেষণ করব? প্রথমে আমরা করব গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। তো গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা তোমাদের বইতে দেওয়া আছে, ওই জন্য এটা নিয়ে আলোচনা করতেছি। তো সোডিয়াম ক্লোরাইড যখন গলিত হয় তখন এটা কি থাকে? দেখো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু আমাদের দুইটা আয়নে ভাগ হয়, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়নে, আর একটা হচ্ছে আমাদের ক্লোরিন মাইনাস আয়নে। এই যে দুইটা আয়নে ভাগ হয়ে থাকে, ভাগ হয়ে এরা কিন্তু এই জায়গাটা থাকে। যেমন এই যে একটা বিশ্লেষণের যে একটা সিস্টেম দাঁড় করানো আছে, এখানে মডেল তৈরি করা আছে। মনে করো যে এগুলো হচ্ছে সব সোডিয়াম ক্লোরাইড, একটা গলিত পদার্থ, এই যে নীল এগুলো। হ্যাঁ, এখন এটার ভিতরে আমাদের কি করতে হবে? দুইটা এই যে তড়িৎদ্বার যুক্ত লাগাতে হয়, এই দুইটা তড়িৎদ্বার দিতে হয়, একটা অ্যানোড একটা ক্যাথোড। এখন এই তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হচ্ছে আমাদের যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলো আমাদের প্লাটিনিয়াম থেকে শুরু করে যে ধাতুগুলো রয়েছে একটু কম সক্রিয়, ওই ধাতুগুলো আমরা দিই আর কি। মেনলি প্লাটিনিয়াম দেই, তারপর হচ্ছে কার্বন, গ্রাফাইট দেই, এগুলো আসলে দিয়ে থাকি তড়িৎদ্বার হিসেবে। এটা মেন কাজ হচ্ছে বিদ্যুৎ আর কি পরিবহনে, এটার ভিতরে বিদ্যুৎটা আর কি আসা যাওয়া করে ব্যাটারি থেকে। এখন দেখো কি হচ্ছে। তো এইটার ভিতরে, এই দ্রবণের ভিতরে এই অ্যানায়ন হিসেবে কি থাকে? অ্যানায়ন হিসেবে থাকে হচ্ছে আমাদের এই ক্লোরিন। এটা হচ্ছে অ্যানায়ন। হ্যাঁ, অ্যানায়ন। আর ক্যাটায়ন হিসেবে থাকে আমাদের এই ক্যাটায়ন হিসেবে থাকে সোডিয়াম প্লাস। এখন দেখো কি হয়, এই জায়গাটা যদি আমরা তোমার মনে করো, এটা তো ব্যাটারি, তাই না? এই ব্যাটারি এই পজিশনটা কি? প্লাস পজিশন। এটা প্লাস পজিশন, আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, এখন দেখো এই প্লাস প্রান্তটার সাথে যদি আমি একটা তার দিয়ে এটার সাথে যুক্ত করি, তখন কি হয়ে যাবে? এই দণ্ডটাও
প্লাস হয়ে যাবে, এই ধরনটা প্লাস হয়ে যাচ্ছে। আর এ পাশে দেখো এটা নেগেটিভ প্রান্ত না, এই নেগেটিভ প্রান্তের সাথে যদি আমি তার দিয়ে এটাকে যুক্ত করি তখন এই পুরো দণ্ডটা হয়ে যাবে নেগেটিভ। তখন দেখো এটা হয়ে যাচ্ছে নেগেটিভ আর এটা হয়ে যাচ্ছে কি পজিটিভ প্রান্ত, পজিটিভ। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় অ্যানোড, এটা বলা হয় ক্যাথোড। এখন দেখো কি হচ্ছে, এই যে দ্রবণটা, এই দ্রবণের ভিতরে আবার কি কি আছে, দ্রবণের ভিতরে রয়েছে আমাদের এই সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন এরা কে কার কাছে যাবে, সোডিয়াম কার কাছে যাবে আর ক্লোরিন কার কাছে যাবে, কার কি দরকার বলো। এখানে দেখো সোডিয়াম আছে প্লাস, তার মানে ওর ইলেকট্রন দরকার, যেখানে ইলেকট্রন পাবে সে ওখানে চলে যাবে না। এই যে এই মাইনাস, মাইনাস মানে তো এখানে ইলেকট্রন, তাই না, ইলেকট্রন বেশি রয়েছে, মাইনাস মানে কি এখানে অনেক ইলেকট্রন বেশি রয়েছে। এখন দেখো এই সোডিয়াম যেহেতু ওর ইলেকট্রন দরকার, ও চলে যাবে ওর কাছে, রাইট। আর এই ক্লোরিন যেহেতু ওর ইলেকট্রন ত্যাগ করা দরকার, মানে ওর ক্লোরিন বেশি হয়ে গেছে, একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, মানে এই ক্লোরিন অবস্থা থাকলে ওর সুন্দর ছিল, মানে ও চাচ্ছে ক্লোরিন এখানে তো আসবে না, তো ওর ক্লোরিন Cl মাইনাস, মানে একটা ইলেকট্রন বেশি আছে, ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে মুক্ত হতে চাচ্ছে, রাইট নাকি। তো এখন দেখো ও একটা ইলেকট্রন ত্যাগ কোথায় করতে পারবে, এখানে দেখো পজিটিভ আছে, এখানে ইলেকট্রনের অভাব আছে, তাই না, পজিটিভ মানে ইলেকট্রনের অভাব, তো ও এখানে এসে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তাহলে ক্লোরিন চলে আসে অ্যানোডে আর সোডিয়াম এটা চলে আসবে ক্যাথোডে, রাইট। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিভাবে হবে, সংঘটিত হবে একটু দেখি। দেখো এখন অ্যানোডে কি ধরনের বিক্রিয়া হবে, অ্যানোডে সবসময় মনে রাখবা, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়। কিভাবে জারণ বিক্রিয়া হয় একটু দেখাই। অ্যানোডে কি করতেছে, দেখো অ্যানোডে ক্লোরিন যেটা আসতেছে, এই যে ক্লোরিনটা ওর একটা ইলেকট্রন ত্যাগ করার দরকার আসলে, তো ও কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিয়ে মুক্ত হলো, তাই না, ও মুক্ত হলো। এখন এটাকে আবার ওই যে সবাই এভাবে লেখে, যায় না কেন এভাবে লেখে, আমার এভাবে লিখতে মজা লাগে, মনে করো এভাবে লেখে, হ্যাঁ একটা ইলেকট্রন এখানে এভাবে দিয়ে এই ক্লোরিন দিয়ে এখানে আমাদের মাইনাস দিয়ে দেখায়, প্লাস দিয়ে দেখায়, এটা মাইনাস আছে, এটা যদি পাশে আসে তো প্লাস হবে স্বাভাবিক, এভাবে দেখে আর কি, বই পুস্তক সব জায়গায় এভাবে দেখাচ্ছে। তো আমার আসলে এভাবে বুঝতে সুবিধা হয় আর কি, এটা আমার কাছে বুঝতে একটু অসুবিধা লাগে, বুঝছো, আসলে এটা থেকে এটা আসছে, বুঝে নাও, তো আমি বোঝানোর জন্য এটা দিলাম আগে। তো এটা হচ্ছে কি বিক্রিয়া হচ্ছে, দেখো যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে, এখানে কি ধরনের বিক্রিয়া হবে, ইলেকট্রন ত্যাগ হলে জারণ বিক্রিয়া হচ্ছে, তাই না, ত্যাগ মানে কি জারণ, ঝেড়ে ফেলে দেওয়া। এখন এই যে ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রনটা তো যাবে কোথায়, ওটা তো গ্রহণ করবে আরেকজনে, তাই না, এই গ্রহণটা কি করবে, এই গ্রহণটা করবে আমাদের এই সোডিয়াম। তো সোডিয়াম গ্রহণ করবে কোন জায়গা থেকে, এই ক্যাথোড থেকে, কারণ ক্যাথোডে এই যে ইলেকট্রন যে ত্যাগ করছে, মানে এই যে অ্যানোডে যে দেখো পজিটিভ আয়ন আর এখানে ক্যাথোডে নেগেটিভ আয়ন, মানে কি অনেকগুলো ক্যাথোডে অনেকগুলো ইলেকট্রন জমা হচ্ছে, তো ও এখান থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, তাই না, তো এখান থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে। তো এই জায়গা থেকে দেখো এই সোডিয়াম প্লাসটা ও কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে সোডিয়াম, রাইট। তাহলে এটা যেহেতু গ্রহণ করছে, তাহলে এটা কি হয়ে যাবে, বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তাহলে দুইটা বিক্রিয়া হলো, জারণ এবং বিজারণ। তো এটা হচ্ছে আমাদের যে গলিত সোডিয়াম এর তড়িৎ বিশ্লেষণ। তাই এভাবে আমরা যদি বলি যে এটা হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া, এভাবে বলে লেখে যে জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা মিলে একটা কমপ্লিট বিক্রিয়া হয়। আচ্ছা, এবার আমরা দেখব, এটা তো দেখলাম গলিত সোডিয়াম ক্লোরাইডটা, এবার আমরা দেখব যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড যেটা থাকে ওইটাটা কি হয়। দেখো গাঢ় সোডিয়াম ক্লোরাইড যেটা থাকে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তো এইটার ক্ষেত্রে আমাদের কি হয় যে ও কি করে পানিতে, এটা কিন্তু পানিতে থাকে, হ্যাঁ ওরা, তো পানির কিছু যে পানিতে কি কি থাকে বলো, পানিতে থাকে দেখো H2O, এটা স্বাভাবিক পানি থাকে, হ্যাঁ। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে এই পানির ভিতরে আমি অনেক বেশি করে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিছি, অনেক বেশি করে সোডিয়াম ক্লোরাইড দিছি, আমি লবণ দিয়ে দিছি অনেক বেশি করে। তো এই পানির ভিতরে অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দিলে এই সোডিয়াম ক্লোরাইডটা এই পানিকে একটু ভেঙে ফেলে,
তখন ও এখানে প্লাস আর হচ্ছে ওএস মাইনাস আকারে অবস্থান করে পানিটাকে। এটা যেহেতু গাঢ়টা, হ্যাঁ, গাঢ় মানে কি অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দেওয়া। তো এই বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যেটা থাকবে বা গাঢ় সোডিয়াম ক্লোরাইড থাকবে, ও পানিকে একটু বিয়োজিত করে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে। ও নিজে তো ভাঙবেই, নিজে ভেঙে কি হবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। ঠিক আছে, এই ঘটনাগুলো করতেছে। আচ্ছা, আর এই জায়গাতে হলো তাহলে এই দ্রবণগুলোর ভিতরে, এটার ভিতরে কিন্তু আমাদের কয় ধরনের আয়ন পেলাম, 2 ধরনের, মানে 4টা আয়ন পেলাম। এইচ প্লাস, ওএস মাইনাস, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস। এখন এই জায়গায় একটা ঝামেলা হয়েছে, আগের মতোই যে আমাদের তড়িৎদ্বারগুলো ছিল, এগুলো ছিল কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ। ব্যাটারি যুক্ত করছে, এখানে ব্যাটারি দেখায় না, এখানে একটা ব্যাটারি কিন্তু আছে। ঠিক আছে, এই ধরো আমি ব্যাটারি দিয়ে দিলাম 2টা ক্ষুদ্র, এই যে। আচ্ছা, তো এই যে ব্যাটারি দিয়ে দিল, এখন এটা তো পজিটিভ, তাই না, পজিটিভ চার্জ, এটা এটা কি নেগেটিভে আছে। তো এটার ভিতরে আমাদের যেহেতু 4 ধরনের আয়ন রয়েছে, হাইড্রোজেন, হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, এখন কে এখানে আসবে, কে এখানে আসবে? এখানে দেখো, এখানে রয়েছে আমাদের ক্লোরিন মাইনাস, আবার ওএস মাইনাস, ক্লোরিন মাইনাস, ওএস মাইনাস, এই 2টা রয়েছে। আবার এই পাশে আমাদের রয়েছে এইচ প্লাস, সোডিয়াম প্লাস, এই জিনিসগুলো আছে। কালার কি দেখা যাবে? আচ্ছা, এগুলো যেহেতু আছে, এখন দেখো এই যে এই মাইনাস 2টা ওদের কাছে আসবে, এখানে আসবে যেহেতু চার্জ মুক্ত করতে, ধারণ করতে, আর এখানে যেহেতু ওদের ইলেকট্রন দরকার, ওরা 2জন এখানে সভাপতি আসবে। আসার পর এখন কথা হয়েছে 2জনের ভিতর কে পারবে আসলে এইখানে এসে চার্জ মুক্ত করতে, এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন এই ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কার যাওয়ার মান বেশি, কার যাওয়ার মান কম। এটা যদি আমরা হিসাব করি তখনই কিন্তু এটা হয়। তো আমাদের একটা সক্রিয়তা সিরিজ ছিল, তোমাদের বইতে আছে। তো ওই সিরিজটা তোমাদের বইতে যেহেতু আছে, ওইটা একটু মুখস্থ করে রাখতে হবে, কারণ এটা দিয়ে দেয় না আর কি পরীক্ষা হলে, এটা একটু মাথায় রাখলে ভালো। তো এটা এরকম থাকে, দেখো, লিথিয়াম, এগুলো চার্জ। আচ্ছা, এরকম একটা সিরিজ দেওয়া থাকে, হ্যাঁ, তোমাদের বইতে দেওয়া থাকবে, দেখো। তো এটার মানে হচ্ছে এখন দেখো এরকম দেওয়া থাকবে। তো এটার মানে হচ্ছে উপরে যারা আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। সবচেয়ে বেশি সক্রিয় বলতে এরা দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে। আর নিচে যারা আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। মানে এরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার চেষ্টা করবে, এরা হচ্ছে ইলেকট্রন তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করবে। এখন এই যে সক্রিয়তার সিরিজটা রয়েছে, উপরে যারা আছে এরা সাধারণত ইলেকট্রন ত্যাগ করার ধান্দায় থাকে, তাই না? আর নিচে যারা আছে এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়। এখন যে যত নিচে আছে সে তত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। এবার আমরা দেখি এই যে সোডিয়াম আর হাইড্রোজেন, এই 2টার ভিতরে সোডিয়াম ও তো হচ্ছে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দিতে যাচ্ছে, দেখো, সবার উপরে ও। আর হাইড্রোজেন ও সবার নিচে, তার মানে কি ও সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করতে যাবে। ঠিক আছে, ও সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করতে যাবে। তা হাইড্রোজেন যেহেতু সবার নিচে আছে, নিচের দিকে আছে এই জায়গাটায়, তাহলে ওর ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনেক বেশি থাকবে।
তো এই সক্রিয়তার সিরিজ আমরা যত নিচে যাব ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি, আর উপরের দিকে যত থাকে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। ওকে, তো এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে এই জায়গায় যে দৌড়টায় এই সোডিয়াম আর দেখা যায় নাকি এগুলো, এই যে H+ এবং হচ্ছে সোডিয়াম, এই দুইজনের দুইটা যে ক্যাটায়ন রয়েছে, এই দুইটা ক্যাটায়নের এখানে এসে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা মানে কার বেশি হবে, সোডিয়ামের না H+? কার বেশি হবে বলো? H+ এর হবে নাকি সোডিয়ামের হবে? অবশ্যই H+ এর হবে, কারণ ও সবার নিচে। ও কত নিচে? অনেক নিচে। আর দেখো এ কোথায়, যে যত নিচে সে তত বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি থাকে। তাহলে এই জায়গায় ফার্স্ট হয়ে যাবে আমাদের H+। তো ও এখানে এসে ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, আবার দেখো এই জায়গাটা কি হয়, এই জায়গাটা হচ্ছে ক্লোরিন এবং হাইড্রোক্সাইড, এখানেও দুইটা আছে, এখানেও কিন্তু একটা প্রতিযোগিতা বাজবে, তাহলে এই জায়গায় কি আসলে আগে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আসবে? তো এটার জন্য আরেকটা সিরিজ রয়েছে, ওটা হচ্ছে অ্যানায়ন সিরিজ। হ্যাঁ, মনে করো যে এখানে তারপর SO3, এটাও একই অবস্থা। তো এই জায়গায়ও আমাদের নিচে যারা থাকবে ওরা না, এটা আবার নিচে না, এখানে হচ্ছে তোমাদের এই যে উপরে যারা থাকবে, হ্যাঁ, উপরে যারা থাকবে তারা তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, মানে ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, মানে জারণ হবে। যেটা উপরে কে আছে, ক্লোরিন আছে না হাইড্রোক্সাইড আছে? ক্লোরিন। না না না, ইসিরে কি বলতেছি, নিচে যারা থাকবে ওরা অলওয়েজ কি হবে, আগে ঢুকবে, এটা মনে রাখবা। ওকে, নিচে যারা থাকবে তারা অলওয়েজ আগে ঢুকবে, ঠিক আছে? এই নিচের এরা ফার্স্ট প্রায়োরিটি। তাহলে এই যে ইয়াটা রয়েছে সক্রিয়তা কর্ভটা, এটার ক্ষেত্রে নিচে যে সবচেয়ে নিচে থাকবে সে সবার আগে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকবে। ওকে, হ্যাঁ। এখন এখানে দুইটা যে সিরিজ পাইলাম, এই একটা সিরিজ এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, এটা হচ্ছে অধাতুর যে সক্রিয়তা সিরিজগুলো রয়েছে, যে এটা আছে অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন সক্রিয়তা সিরিজ রয়েছে। এগুলো তোমাদের বইতে আছে, কিন্তু মাথায় মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু এগুলো দিয়ে দেয় না। তো এগুলো কিভাবে মনে রাখবা? এই যে দুইটা পাশে দুইটা দিয়ে রাখলাম, দেখো এটা খুব সহজেই আমি মনে রাখি এভাবে। এই যে দেখো প্রথমে লিথিয়াম তো আছে, হ্যাঁ, দেখো লিথিয়াম পটাশিয়াম, তারপর আগে লিথিয়াম, আমি একটু ভুল করে ফেলছি। এবার ঠিক আছে, দেখো আমি এভাবে মনে রাখি, লিথিয়াম কে না কে, ম্যাকাইবার এলো যেন, ফিরে পাবো হায়, কোথাকার হাজি আজি পেটাবে আমায়। মনে থাকবে? আবার বলে দেই, লিথিয়াম তো উপরে থাকে, সবার উপরে, পরেরটা থাকে, হ্যাঁ, কে না কে, ম্যাকাইবার এলো যেন, ফিরে পাবো হায়, কোথাকার হাজি আজি পেটাবে আমায়। এখন দেখো, তো কে তো হচ্ছে পটাশিয়াম, নাকে সোডিয়াম, ক্যালসিয়াম, আবার কেতে ক্যালসিয়াম, এটা কিন্তু তোমাদের বইতে নাই, কিন্তু এটা এক এক জায়গায় এক এক রকম দেওয়া। হ্যাঁ, কোনোটা আবার এই যে সিলভার আর হাইড্রোজেন নিয়ে একটু উলটপালট হয় মাঝে মাঝে। তো আমরা পড়ছিলাম যে সিলভার আগে, মানে মার্কারি আগে, তারপর হচ্ছে সিলভারটা পরে, কিন্তু তোমাদের বইতে দেওয়া হচ্ছে সিলভারটা আগে, মার্কারিটা পরে। এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে, থাকুক, তোমাদের বইতে যেটা আছে ওইটাই মানবা। তো কে না কে পাইলাম। এখন তোমার প্রশ্ন আসলো কে না কে, আমি বললাম ম্যাকাইবার এলো যেন, কে না কে ম্যাকাইবার এলো যেন, কি পাবো?
ফিরে পাবো হায়, ম্যাকাবার এলো যেন ফিরে পাবো হায়। এই যে কোথাকার, এই যে সিউতে কোথাকার, এই জিতে হাজি, তারপর এ জিতে আজি, পিটিতে হচ্ছে প্লাটিনাম, পেটাবে ইউতে আমায়, কোথাকার হাজি আজি পেটাবে আমায়। এভাবে মনে রাখতে পারো, কে না কে ম্যাকাবে এলো যেন ফিরে পাবো হায়, কোথাকার হাজি আজি পেটাবে আমায়, এভাবে এটা মনে রাখতে পারো। আর এটা আমি এভাবে মনে রাখি যে নাইট্রেট মূলকটা রয়েছে, ও আচ্ছা নিচের দিস, হ্যাঁ নাইট্রেট মূলকটা রয়েছে এগুলো। তো এই নাইট্রেট মূলকটা আমরা এভাবে মনে রাখি, নোসো কোলিন বোরবিন আয়োডিন ওয়েস। তাই নোসো এতটুকু মনে রাখা যায়, নোসো। তারপর এটা আছে আমাদের যে হ্যালোজেন মূলকটা রয়েছে, ক্লোরিন বোরোডিন আয়োডিন, ঠিক আছে রয়েছে না, ওই যে হ্যালোজেন মূলকটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন, উপর থেকে নিচে যাওয়া, আর লাস্টে আমাদের ওয়েস্টটা থাকে। এভাবে জাস্ট একটু মনে রাখো ট্রিক্স করে। তোমাদের প্রথমে মুখস্থ করতে হবে, তারপর শর্টকাট। আগে শর্টকাট করতে গেলে কিন্তু তোমরা খাদে পড়ে যাবা। আচ্ছা এখন দেখো এই জায়গাটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কার, ওয়েসের। তাহলে যাবে কি এখানে, এখানে এই ওয়েসটা এখানে আসার কথা, এই জায়গায় ওয়েসটা আর ক্লোরিনটা, এখানে ওয়েসটা আগে আসার কথা, কিন্তু ওয়েসটা আগে আসবে না, আসার কথা কিন্তু আসবে না, আসবে এই ক্লোরিন। কেন জানো, প্রায়োরিটি বেশি কিন্তু ওর ওয়েসের, কিন্তু এখানে ক্লোরিন হচ্ছে বল প্রয়োগ করবে। কারণ কি, কারণ ওর জনশক্তি বেশি, ক্লোরিনের জনশক্তি বেশি, প্রায়োরিটি বেশি ওয়েস মাইনাস আয়নের, কিন্তু ক্লোরিনের জনশক্তি বেশি। কেন, এই যে গাঢ় গাঢ় সোডিয়াম ক্লোরাইড, এখানে অনেক বেশি পরিমাণ ক্লোরিন কিন্তু আছে, বেশি পরিমাণ ক্লোরিন থাকার কারণে ও এসে এখানে বিক্রিয়া করে নেবে, বুঝছো। তাহলে ক্লোরিনটা আমাদের এখানে কিন্তু ঢুকতেছে, ক্লোরিনটা এখানে ঢুকে এখানে মুক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ জনসংখ্যার পাওয়ারে। তো এই জায়গাটা আমাদের কি ধরনের বিক্রিয়া করবে, বিক্রিয়াটা আমরা একটু দেখি। তো জারণ বিক্রিয়া কার হচ্ছে, ক্লোরিনের, ক্লোরিনের জারণ বিক্রিয়া হচ্ছে। আমি আগের মতো করে বিক্রিয়াটা করি, একটা ইলেকট্রন ত্যাগ করলো করলো ক্লোরিন হইলো। আবার দেখো এখানে এখানে কার হলো, এস প্লাসের, এই পাশে ঠিক আছে, এস প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে হয়ে গেল হাইড্রোজেন। ওকে, তাহলে এই জায়গায় কি ঘটলো, জারণ ঘটলো, আর এই জায়গায় বিজারণ ঘটলো, বিজারণ। ওকে, বিজারণ ঘটলো। এখন এই যে জারণ বিজারণ ঘটলো, এদের তো একটা ব্যবস্থা হয়ে গেল হাইড্রোজেন আর ক্লোরিনের, কিন্তু এই যে বেচারা ওয়েস এখানে পড়ে রইলো, আবার এখানে যে সোডিয়াম প্লাসটা পড়ে রইলো, ওদের কি হবে, ওদের তো একটা গতি হতে হবে। এখন ওরা যদি এখানে পড়ে রয়েছে, ওরা দুজনে মিলে দিলে একটা সক্ষতা গড়ে তুলবে, এই সোডিয়াম প্লাস যুক্ত হবে ওএস মাইনাস, এই দুজনে মিলে বলবে যে আমরা বঞ্চিত যেহেতু হয়েছি, তাহলে আমরা দুজনে মিলে একটা বিক্রিয়া করে একাকার হয়ে যায়, একাকার হয়ে এখানে হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় যৌগ। ওকে, তাহলে ঢোকালাম আমি সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে বের হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো এটা পারা যাবে। এই যে দুইটা সক্রিয়তা সিরিজ দেওয়া রয়েছে, একটা ধাতুর একটা অধাতুর, এটা মুখস্থ করতে হবে, এটা না, রাইট। এরপর এগুলো দিয়ে আমাদের একটু বিবেচনা করতে হবে। এখানে আমাদের দুইটা হিসাব নিকাশ করতে হয়, যখন আমাদের আয়নগুলো বেশি হয়ে যায়, একাধিক আয়ন থাকে, তখন আমাদের সক্রিয়তা সিরিজ চিন্তা করতে হয়, প্লাস হচ্ছে ঘনমাত্রা চিন্তা করতে হয়। এই কয়েকটা বিষয় আমাদের বিবেচনা রাখতে হয়। আচ্ছা, এটা আমি মুছে দিই। আচ্ছা, তো এখন দেখবো আমরা পানির তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এই পানির তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হচ্ছে। তো এই পানির ভিতরে যখন আমরা এই যে ব্যাটারি সোর্স দিব, ইলেকট্রিক সোর্স দিব, তখন হচ্ছে পানিটাকে বিশ্লেষণ করা হবে। ওকে, তো পানির ভিতরে কি থাকে, পানির ভিতরে সাধারণত H2 থাকে, এটা হচ্ছে পানির যৌগ। ওকে, এইটাকে বিশ্লেষণ করা হবে, বিশ্লেষণ করে এই বিক্রিয়াটা ঘটানো হবে। ঠিক আছে, তো দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়। এই পানিটা এখানে এসে H প্লাস আয়ন তৈরি হবে, এখানে OH মাইনাস আয়ন তৈরি হবে। আচ্ছা, তো এই জায়গায় যদি সমতা করতে চাই, তখন আমাকে এখানে 4টা OH প্লাস আর 4টা OH মাইনাস
এবং এখানে 4টা পানি দিতে হবে, বাস, তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। এটা উভয়মুখী বিক্রিয়া করবে। আচ্ছা দেখো, তাহলে এই বিক্রিয়াতে আমরা দেখতেছি যে এখানে এই পানি থেকে 4টা প্রোটন মানে 4টা H+ হয়ে যাচ্ছে, আবার OH- 4টা হচ্ছে। এখন দেখো তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় আমরা দেখি যে আমরা জানি যে কি হয়, একবার জারণ হয়, একটা বিজারণ হয়। তো জারণ কোথায় হয়? জারণ সাধারণত হবে যেখানে প্লাসগুলো থাকে। মনে করো যে এটা প্লাস না, নীলটা প্লাস, তা নীল তারটা যদি এখানে আসে তার মানে এটা অনেকগুলো প্লাস আকারে থাকবে, তার মানে এখানে অক্সিজেনের অভাব আছে। তো এখানে যে অক্সিজেনের তো ইলেকট্রনের অভাব আছে, তাহলে এখানে ইলেকট্রনগুলো আসতে হবে, তাই না? ইলেকট্রনগুলো এখানে দান করতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের আসলে জারণ বিক্রিয়া করবে। কার জারণ বিক্রিয়া হবে? পানির জারণ বিক্রিয়া হবে। দেখো এখানে দেওয়া আছে এই যে পানিটা, এই পানিটার জারণ বিক্রিয়া হয়ে এখানে কি কি তৈরি হলো? অক্সিজেন তৈরি হলো এবং 4টা H+ তৈরি হলো। আর জারণ করলো কয়টা? এই 4টা ইলেকট্রন জারণ করলো। এটা এভাবে লিখলে হয়, আমি এভাবে লিখি, এই যে পানি H2, এর হচ্ছে 4টা পানি থেকে 4টা ইলেকট্রন, এই যে 4টা ইলেকট্রন ত্যাগ করলো, 4টা ইলেকট্রন ত্যাগ করে এখানে হয়ে গেল কি? এখানে হয়ে গেল অক্সিজেন হয়ে গেল, যেহেতু 4টা ইলেকট্রন নিয়ে গেছি আমি হাইড্রোজেন থেকে, তাহলে 4টা H+ হয়ে যাবে, আর হয়ে যাবে আমাদের এটাই তো এই ফরম্যাটে চলে আসবে। আবার দেখো, তো এই জায়গাতে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটলো, কারণ 4টা ইলেকট্রন জারিত হলো, তাই না? এখন বিজারণ কোথায় হবে? বিজারণ হবে যেখানে আমাদের নেগেটিভ চার্জ আছে। দেখো এটা নেগেটিভ না, লাল তারটা হচ্ছে নেগেটিভ। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বিজারণ ঘটবে এখান থেকে। মনে করো যে এখানে পানি যে ইয়াগুলো আছে, H+ আয়নগুলো, ওগুলো এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, তো এখান থেকে আমাদের ইলেকট্রনগুলো পানি গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে হবে পানির বিজারণ বিক্রিয়া। দেখো এই যে H2O, এই জায়গা থেকে আমাদের ইলেকট্রনগুলো গ্রহণ করবে, ইলেকট্রনগুলো গ্রহণ করে এখানে হয়ে যাবে এই যে H2+, এখানে H2, এখানে আছে OH- তৈরি হবে। এই বিক্রিয়াগুলো এখানে উৎপন্ন হবে, রাইট? তো এটা হচ্ছে যে পানির তড়িৎ বিশ্লেষণ। পানিকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব তখন এই যে একটাতে হবে আমাদের জারণ, একটাতে হবে বিজারণ। তখন তোমরা এই বিক্রিয়াটা করে জারণ অর্ধবিজারণ বিক্রিয়া হিসেবে তোমরা লিখে দিবা। আচ্ছা, এই বিক্রিয়া ঘটাতে গেলে আমাদের একটু কাজ করতে হয়, যেমন অল্প পরিমাণ আমাদের সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম সালফেট এই ধরনের কিছু যৌগ আর কি পানিতে মিশিয়ে দিতে হয় সামান্য পরিমাণ। কেন? কারণ বিশুদ্ধ পানি আসলে তড়িৎ প্রবহন করে না, বিশুদ্ধ পানি তড়িৎ প্রবহন করে না। আর বিক্রিয়াটা রান করাতে গেলে এই যে প্রক্রিয়াটা আমাকে প্রথমে সামান্য একটু, যেমন সোডিয়াম ক্লোরাইড বা যদি আমরা একটু সোডিয়াম সালফেট বা এগুলো কিছু একটা দিয়ে দিই, তখন হচ্ছে বিক্রিয়াটা রান হবে। হ্যাঁ, এছাড়া প্রথমে কিন্তু বিক্রিয়াটা ইনিশিয়ালি রান হতে চায় না। তো বিক্রিয়াটা চালু করার জন্য আমাদের প্রথমে এই কাজটা করতে হয়। আচ্ছা, পানির তড়িৎ বিশ্লেষণ দেখার পর এবার আমরা দেখব ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং খুবই মজার একটা জিনিস। তো এই জায়গায় কি হয়? এই জায়গায় আমরা এই ইলেকট্রনকে ব্যবহার করে কম সক্রিয় কোনো ধাতু একটা বেশি সক্রিয় ধাতুর উপরে প্রলেপ লাগাই দিই, ঠিক আছে? মনে করো যে এখানে একটা চামচ আছে, সিলভারের চামচ, এটার উপরে আমরা গোল্ডের একটা প্রলেপ লাগাই দিব, তো এই কাজটা আমরা করতে পারি এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে। তো এটার জন্য আমরা কি করতে হবে? এর জন্য আমরা দেখো অ্যানোড হিসেবে আমরা রাখবো গোল্ড প্লেটটা, এবং ক্যাথোড হিসেবে আমরা রাখবো এই চামচটা, সিলভার চামচটা রাখবো। তখন এই জায়গাটা কি হবে? আর এই জায়গায় যে মিডিয়াটা রাখতে হবে, যার ভিতরে আমরা আর কি এগুলো চুবাচ্ছিলাম, এই যে হলুদ কালারের এগুলো, তো এইটা রাখতে হবে এমন একটা মিডিয়া যেটা হচ্ছে এদের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু আমরা গোল্ড প্লেটিং করবো, তাই গোল্ডের সাথে সম্পর্কিত একটা মিডিয়া রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখতে হবে। যেমন এক্ষেত্রে আমরা রাখতে পারি গোল্ড ক্লোরাইড। তো গোল্ড ক্লোরাইডটা আমরা রাখতে পারি। ওকে, তাহলে এই গোল্ড ক্লোরাইডটা যদি রাখি দ্রব্যের ভিতর, তখন এটা কি হয়ে থাকবে? দেখো এই দ্রব্যের ভিতর আমাদের এই গোল্ড Au3+ আর Cl- এভাবে থাকবে কিন্তু গোল্ড ক্লোরাইডটা।
রাইট? আয়ন আকারে থাকবে, এখানে অনেকগুলো ক্লোরিন থাকবে, এখানে অনেকগুলো গোল্ডের আয়ন থাকবে। এই আয়নগুলো এটার ভিতর ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমরা যখন এটাকে ইলেকট্রন করব, ইলেকট্রন প্লেটিং করব, এখানে যেহেতু আমরা ব্যাটারি সোর্স দিচ্ছি, এখান থেকে আসছে কি পজিটিভটা, তাহলে গোল্ডটা হয়ে যাবে পজিটিভ। এখন দেখো এই জায়গাটা কি করবে, এটা তো পুরোটা গোল্ড, এটা পুরোটা কি গোল্ড না, এ ইউ পুরোটা গোল্ড। এখন এ এ কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, এই গোল্ডটা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা না তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। গোল্ডটা হচ্ছে তিনটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, AU 3+, এটা তৈরি হবে। এখন এই যে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে, কোথায় ত্যাগ করবে, তিনটা ইলেকট্রন এই দেখো ওই তারের ভিতর দিয়ে ও কিন্তু পাস করে দিবে, এখানে পাস করে দিবে, বুঝছো? ইলেকট্রনগুলো এখান দিয়ে যাচ্ছে, গিয়ে 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 ও হচ্ছে এখানে চলে আসবে। আবার দেখো এই যে ইয়াটা তিনটা ইলেকট্রন যে ত্যাগ করলো, যে আয়নটা তৈরি হইলো, এই আয়নটা আসলে যাবে কোথায়, এই আয়নটা এখান থেকে মানে এখানে যে আয়নটা তৈরি হইলো, এই আয়নটা ওই এখানে দ্রবণের ভিতরে চলে আসবে, দ্রবণের ভিতরে চলে আসবে কি আকারে, এই AU3+ আয়ন আকারে চলে আসবে। এবার দেখো এখানে তো আমাদের অনেক ইলেকট্রন আছে, তাই না? এই যে আমি যদি সুইচটা এখানে দিয়ে দিই, তখন কি হবে, এখানে ইলেকট্রনগুলো আমাদের এই জায়গায় চলে আসবে, চলে ইলেকট্রনগুলো আমার এই চামচের ভিতরে চলে আসতেছে। তো চামচের ভিতরে অনেকগুলো ইলেকট্রন থাকবে, অনেকগুলো ইলেকট্রন থাকবে। তো এই ইলেকট্রনগুলো গ্রহণ করতে গেলে এই যে গোল্ডগুলো আছে, এই গোল্ডগুলো এই ইলেকট্রনগুলো ও তো 3+, ওর ইলেকট্রন দরকার, এর জন্য ও এটার সাথে যুক্ত হয়ে মানে ইলেকট্রনগুলো গ্রহণ করে এটার গায়ে লেগে পড়বে, এটার গায়ে এই লেগে পড়বে গোলগুলো, এইভাবে মনে করে একটা আবরণের মতো লেগে পড়বে, ঠিক আছে? আবরণের মতো লেগে মানে ইলেকট্রন গ্রহণ করবে, এই যে গোলগুলো থেকে ইলেকট্রন গ্রহণ করে ওর গায়ে লেগে পড়বে। এইভাবে আসলে ইলেকট্রোপ্লেটিংটা হয়, বুঝতে পারছো? তো গোল্ডটা প্রথমে কি করে, ইলেকট্রন ত্যাগ করে দিয়ে গোল্ড আয়নে পরিণত হয়, সেই গোল্ড আয়নটা এই দ্রবণে চলে আসে, এই দ্রবণ থেকে আবার এখানে যেহেতু আমাদের নেগেটিভ আয়ন আছে, তো এই নেগেটিভ আয়নকে আকর্ষিত করে, ওকে আকর্ষিত করে, তো ওকে আকর্ষণ করলে ও এখানে এসে ইলেকট্রন গ্রহণ করে ওর গায়ে লেগে পড়ে, তাহলে একটা প্রলেপ পড়ে, এটাই হচ্ছে ইলেকট্রন প্লেটিং। আর যেহেতু আমরা গোল্ড দিয়ে প্লেটিং করতেছি, তাহলে এটার নাম হবে কি, গোল্ড প্লেটিং। ওকে, তাহলে এভাবে কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ পর্যন্ত এই গোল্ড থাকে এখানে, এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে এখানে লেগে যাবে। তো আস্তে আস্তে এটা সম্পূর্ণটা ক্ষয় হয়ে এই চামচের গায়ে পুরোটাই আস্তরণ জমে যাবে। ওকে, এভাবে কিন্তু আমাদের যে সিটি গোল্ড বলা হয় আর কি, সিটি গোল্ডের বিভিন্ন জিনিসপত্র গোল্ড প্লেটিং, ওখানে কিন্তু গোল্ড প্লেট করে দেয় এভাবে। তো আমরা আরও কিছু ইলেকট্রোপ্লেটিং এর উদাহরণ দেখি। আচ্ছা, এই গোল্ড প্লেটিং যেটা, ওইটা আসলে কিভাবে করে সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারো, তুমি বাসায় করতে পারো, যে একটা গোল্ডের পাত নিবা, এখানে নিয়ে এখন এই চামচটা আছে, এবার একটা সিলভার চামচ, এটা হচ্ছে গোল্ডের প্লেট, এই দুইটা নিলে এখানে, আর ব্যাটারির সাথে যুক্ত করলাম, অ্যানোডে যুক্ত করবা হচ্ছে গোল্ডটা, অ্যানোডে কী হয় সবসময় জারণ হবে, আর ক্যাথোডে কী হবে, বিজারণ হবে। তো এই গোল্ড থেকে আমাদের গোল্ড আয়ন আকার এখানে আসবে দ্রবণে, সেই আয়নটা আবার এই চামচটা আবার নিয়ে যাবে, বুঝছো? এই আয়নটা চামচটার উপর পড়ে দেখো এটা ছিল সাদা, হয়ে গেছে গোল্ড কালার। তো এইভাবে আসলে প্রসেসটা হচ্ছে। তো এই কাজটা তোমরা বাসায় করতে পারো, তোমরা গোল্ড দিয়ে তো করতে পারবে না, তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে হচ্ছে কপার সালফেট দিয়ে কাজ করতে পারো, কপার প্লেটিং করতে পারো। এটার জন্য বেশি কিছু করার দরকার নেই, তুমি একটা কাজ করতে পারো, যে কপার তো খুবই অ্যাভেলেবেল, যে কোনো তারের ভিতরে কপার পেয়ে যাবা, কপারের তারের। তো কপারের তারটা তুমি অ্যানোডে রাখবা, কপারের তারটা অ্যানোডে রাখবা, আর হচ্ছে একটা চামচ নিলা, সেই চামচটা হচ্ছে ক্যাথোডে রাখবা, আর সাথে এই যে তার দুইটা ব্যাটারি দুই মাথা লাগাই দিবা। ব্যাটারি বড় ব্যাটারির দরকার নেই, ছোটোখাটো যে ব্যাটারিগুলো থাকে, কিছু সুপার ব্যাটারি পাওয়া যায় কিনতে, ছোটো ছোটো, হ্যাঁ লিথিয়াম আয়নের কিছু সুপার ব্যাটারি পাওয়া যায়, ওগুলোর সাথে তুমি যুক্ত করতে পারো। যুক্ত করলো, দেখবা কিছুক্ষণ রেখে দিলে, 2-3 মিনিট রেখে দিলে দেখবা যে এটা থেকে কপারটা ক্ষয় হয়ে এই তোমার চামচে লেগে যাচ্ছে, তখন দেখবা ওই চামচ পুরো কপারের গোল কপার প্লেটিং হয়ে যাবে। তখন ওই কাজটা করে ফেলবা। আর এখানে যে মিডিয়া হিসেবে, ইলেকট্রোলাইসিস মিডিয়া হিসেবে তুমি কি দিবা,
এখানে দিতে হবে যে কপার যেহেতু দিবা, তো কপারের সাথে সম্পর্কযুক্ত একটা মিডিয়া দিতে হবে, তাহলে তোমাকে দিতে হবে কপার সালফেটটা দিতে হবে। এই কপার সালফেট কোথায় পাবা? দোকানে তুতে কিনতে পাবা। তুতে তুতে পড়েছিলাম না, কপার সালফেট পাঁচানো পানি, সেই তুতেটা দিবা, ঠিক আছে? বা ব্লু বিট্রিয়াল, যেটা পাথরের মধ্যে পাওয়া যায়, তুতে নীল কালারের পাথরের মধ্যে ছোট ছোট কুচি পাওয়া যায়, ওগুলো এনে গোলায় দিতে পারো। তো এই মিডিয়াটা ওই তুতের একটা মিডিয়া তৈরি করবা, ইলেকট্রোলাইসিস মিডিয়া তৈরি করবা। তারপর এটার ভিতরে এক পাশে রাখবা তামার তার, এক পাশে রাখবা তোমাদের চামচ, তারপরে এই বিদ্যুৎ দিয়ে কানেক্ট করে দিবা। ওকে, তাহলে দেখবা ইলেকট্রোলাইসিস হয়ে যাবে। অবশ্যই তোমরা ডিসি ব্যাটারি দিয়ে করবে এটা। আচ্ছা, তোমাদের বইতে যেটা ছিল সেটা হচ্ছে এইটা ছিল, সিলভার ছিল, আর একটা এমনি অ্যানোড ছিল, তোমার মেটাল টিনের বা কোনো কিছুর একটা ইয়া ছিল, চামচ ছিল, বা স্টিলের চামচ ছিল, ওইটাকে সিলভারের চামচ দিছে, হ্যাঁ, সোনার উপর চামচ। তখন এটা তোমাদের বইতে দেওয়া আছে আর কি, সিলভার প্লেটিং যেটা। এই যে ব্যাটারি সোর্স দিতে হয়, ভোল্টেজ সোর্স, তখন কি হয়, এখান থেকে এই যে যাচ্ছে দেখো সুন্দরভাবে, সিলভারটা এখানে যাচ্ছে দ্রবণে, এটি আবার চামচটা গ্রহণ করতেছে, তো চামচটার উপরে এসে সিলভারটা লেগে যাচ্ছে। হুম হুম হুম। তো এটাকে আর দেখানোর তো দরকার নেই, একই জিনিস না? তো কয়েকটা গোল্ড দেখলাম, কপার দেখলাম, সিলভার দেখলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে আমাদের 2 নম্বর যে কোষটা আছে, যে গ্যালভানিক কোষ। এর আগে পড়লাম কি তড়িৎ বিশ্লেষক কোষ, এখন পড়বো গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষের মাধ্যমে কি হয়, যে গ্যালভানিক কোষে আমরা কিছু রাসায়নিক পদার্থ দিব, তো রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে? রাসায়নিক পদার্থগুলো থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তো এইটা হচ্ছে গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেল কয়েক প্রকার হয়ে থাকে, তার ভিতর আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ডেনিয়াল সেল। তোমাদের বইতে ডেনিয়াল সেল। তো ডেনিয়াল সেল কি? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের গ্যালভানিক সেল। এখানে সাধারণত জিঙ্ক আর কপার নিয়ে কাজ করা হয়। তো এই জায়গাটায় অ্যানোড হিসেবে থাকবে কি? অ্যানোড হিসেবে থাকবে হচ্ছে আমাদের জিঙ্ক, আর ক্যাথোড হিসেবে থাকবে কপার। এটা হচ্ছে ডেনিয়াল সেলের বিশেষত্ব। এটা কি? ডেনিয়াল সেল। আচ্ছা, তা ডেনিয়াল সেলের এটা বিশেষত্ব। তো এটা হচ্ছে জিঙ্কের অ্যানোড, আর এটা হচ্ছে কপারের ক্যাথোড। তো এরকম একটা মিডিয়া তৈরি করতে হবে, আমাদের দুইটা কাচের পাত্র রাখবে, দুইটা কাচের পাত্র লাগবে, হ্যাঁ। তো এই কাচের পাত্রের ভিতরে আমাদের যে ইলেকট্রোলাইসিস মিডিয়া যেটা রয়েছে সেটা আমাদের দিতে হবে। এটা দিতে হবে, যেহেতু জিঙ্ক নিছি তাহলে জিঙ্ক সালফেট নিতে হবে, জিঙ্কের একটা লবণ। আর এখানে যেহেতু কপার নিছি তাহলে নিতে হবে কপার সালফেট। ওকে, কপার সালফেট। এই যে এখানে এই যে এগুলো কিন্তু হচ্ছে এই সাদা একটা দ্রবণ, এটা দেখা যাচ্ছে না হয়তো, এখানে একটা সাদা একটা দ্রবণ আছে, হ্যাঁ। জিঙ্ক সালফেটের সাদা দ্রবণ, জিঙ্ক সালফেট তো সাদাই হয়, কপার সালফেট আমাদের ব্লু বিট্রিয়াল হয়, আর এটা হচ্ছে হোয়াইট বিট্রিয়াল নাকি। আচ্ছা, এখন দেখো, এই জিঙ্ক সালফেটের দ্রবণের ভিতরে, ইলেকট্রোলাইসিসের ভিতরে আমি এই জিঙ্ক দণ্ডটা ঢুকাই দিলাম কি হিসেবে? অ্যানোড হিসেবে। আর এখানে আমি এটা ঢুকাই দিলাম ক্যাথোড হিসেবে, কপারটা। ওকে, এখন এই বিক্রিয়াটার ভিতরে আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই সল্ট ব্রিজ দিতে হয়। এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজ, এই যে এটা, এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটা দিতে হয়। এই সল্ট ব্রিজটা এই দুইটা বিক্রিয়ার ভিতরে সংযোগ স্থাপন করে। এখন দেখো এটা কিভাবে রান হয়, এটা কিভাবে আসলে রান হয়। এই যে জিঙ্ক, এই জিঙ্ক কি করবে আসলে? অ্যানোড, অ্যানোডের কাজ কি? অ্যানোডের কাজ হচ্ছে জারণ করা। কি জারণ করবে? ইলেকট্রন। হ্যাঁ, তো অ্যানোড ইলেকট্রন জারণ করবে। তো অ্যানোডের কাজটা হবে ইলেকট্রন জারণ করে, দেখো এখানে ছিল জিঙ্ক ও ইলেকট্রন, দুটা ইলেকট্রন ধারণ করবে না, দুটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে কি? জিঙ্ক 2+। তা জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেল। তো জিঙ্ক 2+ হয়ে এই যে এখান থেকে, এটা তো একটা জিঙ্কের দণ্ড, ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ওর কিন্তু ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ। তো
তো ওর আস্তে আস্তে ক্ষয় হবে। এখানে জিঙ্কের অণুগুলো রয়েছে, এগুলো একটা করে যে ইলেকট্রন ত্যাগ করে ও হচ্ছে এখানে আয়ন আকারে এখানে আসবে, এখানে আয়ন আকারে জিঙ্ক 2+ আকারে দ্রবণে আসবে। আর ওটা এটাও কিন্তু একটা জিঙ্কের দ্রবণ। এখানে সম্পূর্ণটা আমাদের জিঙ্ক 2+ আর সালফেট SO4 2- এই আয়ন আকারে কিন্তু সম্পূর্ণটা আছে। এই যে জিঙ্ক সালফেট কিন্তু এখানে এক হয়ে থাকে না দ্রবণের ভিতর। সেম এখানেও কপার সালফেট এখানে এক হয়ে থাকবে না, এখানে কপার সালফেটটা এইভাবে থাকবে, কপার 2+ আর সালফেট 2- এভাবে থাকবে সম্পূর্ণটা জুড়ে, মানে আয়ন আকারে থাকবে কপার সালফেটটা, এখানেও জিঙ্ক সালফেটটা আয়ন আকারে থাকবে। এখন দেখো এই যে জিঙ্ক হচ্ছে অ্যানোড, অ্যানোডে কি করে অক্সিডাইজেশন হয়, মানে জারণ হয়। তো ও দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে জিঙ্ক 2+ হবে, এই জিঙ্ক 2+টা ও আবার এই দ্রবণে ছেড়ে দিবে, দ্রবণে ছেড়ে দিবে। আর দুইটা ইলেকট্রন যে ত্যাগ করলো সেটা আসলে কোথায় যাবে, সেটা এই যে তারটা আছে, কালার নেই, এই যে এই তারটা আছে, এই তার দিয়ে আমাদের এইখান দিয়ে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটায় ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তো ইলেকট্রনের যেহেতু প্রবাহ হচ্ছে, এখান দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তো এখানে যদি আমরা গ্যালভানোমিটার রাখি তাহলে আমাদের এখানে ইলেকট্রন একটা রিডিং দেবে। ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, তাহলে এখানে আমাদের একটা বিদ্যুৎ শো করবে। এই জায়গায় যদি আমরা এটা একটা লাইট যুক্ত করি, এই জায়গায় মনে করে একটা লাইট যুক্ত করি, তখন কি হবে, এটা জ্বলে উঠবে, এটা জ্বলে উঠবে, রাইট। তো এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, এখানে দুইটা করে ইলেকট্রন যাচ্ছে, দিয়ে যে এ পাশে চলে আসবে। এ পাশে চলে আসলে ওই জায়গায় কি করবে, এখানে দেখো আমাদের এই ইলেকট্রনগুলো যেহেতু আসতেছে, এখানে ইলেকট্রনগুলো জমা হতে থাকবে, এটার ভিতরে ইলেকট্রনগুলো জমা হতে থাকবে, তাই না? এখন দেখো এই দ্রবণে কি কি আছে, এই দ্রবণে আছে কপার 2+, এগুলো রয়েছে, আর আছে SO4 সালফেট 2-। এখন এই দ্রবণে এই যে কপার 2+ আছে, এই কপার 2+-এ কি দরকার, ইলেকট্রন গ্রহণ করা দরকার না? মুক্ত কপার পরিণত হতে গেলে, এটা তো আয়ন আকারে আছে, ও মুক্ত কপারে পরিণত হতে গেলে ওকে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। যেহেতু এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, ও ওর কাছে চলে আসবে, এসে এখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে যুক্ত হয়ে যাবে, এই কপার এটার গায়ে লেগে থাকবে, এভাবে এই সম্পূর্ণ গায়ে কিন্তু এই কপার হয়ে আটকে থাকবে। আর এটা কিন্তু ক্ষয় হচ্ছে, এই জিঙ্কটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জিঙ্কটা আসলে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে এখানে দ্রবণে চলে আসবে। আচ্ছা, এখন দেখো আমাদের দেখতেছি যে এই পাশে যেহেতু কপার 2+ গুলো চলে যাচ্ছে, মানে এটার ভিতরে কপার সালফেট ছিল না, অনেকগুলো তো কপার 2+ ছিল, কিন্তু এই সবগুলো চলে যাচ্ছে কোথায়, এই দণ্ডের সাথে, কপার দণ্ডের সাথে যুক্ত হয়ে মুক্ত হয়ে, মানে এটার সাথে কপার ধাতু হয়ে যাচ্ছে, আর আয়ন আকার থাকতেছে না। কিন্তু এটার ভিতর কার বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে, এই যে বাকি আরেকটা ছিল সালফেট 2+, এর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আগে এই কপার 2+ এবং সালফেট 2+ এটা ব্যালেন্স ছিল, মানে সমান সমান ছিল, এখন বেড়ে যাচ্ছে, তার মানে একটা ইমব্যালেন্স অবস্থা চলে আসছে। আর এই জায়গাটা কি হচ্ছে দেখো, এই জায়গাটা আবার এই জিঙ্ক তো এখানে ক্রমাগত দিচ্ছে, তাই না, এখানে জিঙ্ক দিয়ে যাচ্ছে, যেহেতু জিঙ্ক 2+ আয়নটা এখানে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে জিঙ্ক 2+ আয়নের আবার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে দেখো কি একটা অবস্থা, এখানে জিঙ্ক 2+ আয়ন বেশি বেড়ে যাচ্ছে, এখানে কপার 2+ আয়ন কমে যাচ্ছে, মানে সালফেট 2+ আয়নটা বেড়ে যাচ্ছে। তো দুই পাশে আমাদের বিরাট একটা অসুবিধা তৈরি হয়ে গেছে, মানে এখানে আয়ন একটা বেশি কম হয়ে যাচ্ছে। এই যে আয়ন বেশি কম হয়ে গেলে এখানে একটা জটিল অবস্থা তৈরি হয়ে যাবে, মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, মানে এই বিক্রিয়াটা বেশিক্ষণ চলবে না। তো এই কোষটা যদি বেশিক্ষণ না চলে তাহলে আমার কি বিদ্যুৎ উৎপন্ন হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে না। তাই বিদ্যুৎ উৎপন্ন হওয়াটা রানিং রাখার জন্য আমাদের কি করতেছে, একটা সল্ট ব্রিজ ঢুকাই দিছি আমরা, এই যে সল্ট ব্রিজটা। আচ্ছা, এই সল্ট ব্রিজটা কিসের তৈরি, এই সল্ট ব্রিজটা দেখো, আচ্ছা এই যে সল্ট ব্রিজটা, এখানে তুলা থাকে, তুলা দিয়ে দুটা মাথা আটকানো থাকে, এটা একটা কাঁচের নল আর কি, পাইপ,
বাঁকা করে দুই ভাগে ঢুকাই দিছে। আর এটার ভিতরে পটাশিয়াম আর ক্লোরিন এগুলো থাকে, পটাশিয়াম আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, এভাবে আর কি এই পুরোটার ভিতর থাকে। মানে এভাবে সরানো ছিটানো থাকে পটাশিয়াম প্লাসটা, কপার কপার ক্লোরিনটা। তো কপার ক্লোরিনটা কি হয় এখানে দেখো, এটার ভিতরে শুধু কপার ক্লোরিন থাকে না, এটার ভিতরে একটা অ্যাগার অ্যাগার নামে একটা জেলির মতো অ্যাগার একটা নামে একটা বস্তু দেয়, রাসায়নিক পদার্থ দেয়, যার কারণে একটা জেলির মতো পদার্থ তৈরি হয়। মানে কপার পটাশিয়াম ক্লোরাইডটা একটা জেলির মতো অবস্থা হয়ে এই সল্ট ব্রিজের ভিতর থাকে। তো এটার নাম সল্ট ব্রিজ কেন? দেখো পটাশিয়াম ক্লোরাইড কি একটা সল্ট না? সল্ট। আর এই ব্রিজের কাজ কি করে? দুই মাথা সংযুক্ত করা। তো এটা একটা ব্রিজের মতো কাজ করতেছে, এর জন্য এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ। যেহেতু লবণের ব্রিজ তাই হচ্ছে এটার নাম সল্ট ব্রিজ। ওকে, এখন এই সল্ট ব্রিজের কাজটা কি হবে? দেখো এ পাশে আমার বাড়তেছে কিসের? প্লাস আয়নগুলো বাড়তেছে এপাশে, এপাশে বাড়তেছে প্লাস আয়নগুলো, আর এপাশে বাড়তেছে কি মাইনাস আয়নগুলো বাড়তেছে, মাইনাসগুলো বাড়তেছে এপাশে, মাইনাসগুলো বাড়তেছে। যেহেতু এখানে প্লাস আয়ন বাড়তেছে, এখানে মাইনাস আয়ন বাড়তেছে, এই দুইটা আমাকে ব্যালেন্স করতে গেলে এই যে সল্ট ব্রিজের ভিতরে আমি যে পটাশিয়াম ক্লোরাইডটা দিলাম, এখান থেকে মনে করো যে এখানে প্লাস বাড়তেছে, এটাকে প্রশমিত করার জন্য, কমানোর জন্য এখানে ক্লোরিনটা এটার ভিতর থেকে আসবে। এটার ভিতর থেকে আসবে কি বলো? ক্লোরিনটা এখানে না দিয়ে, মানে এখান থেকে বের হবে, এখান থেকে ক্লোরিন বের হবে। সব কালা কালা হয়ে গেছে, মানে এটার ভিতর থেকে ক্লোরিনটা বের হচ্ছে, ক্লোরিন আয়নগুলো বের হচ্ছে। তো ক্লোরিন আয়নগুলো বের হয়ে এটা ব্যালেন্স করবে। আবার এ পাশ থেকে বের হবে কি, দেখো এখানে যেহেতু মাইনাস আয়নগুলো বেড়ে যাচ্ছে, মানে সালফেট টু মাইনাস যেটা, এজন্য আমাদের এখান থেকে আমাদের কি আসবে? পটাশিয়াম আয়নগুলো আসবে, পটাশিয়াম আয়নগুলো এখানে আসবে। রাইট? তো পটাশিয়াম প্লাস আয়নগুলো এটার ভিতরে এসে এই যে মাইনাস আয়নটাকে প্রশমিত করবে। তাহলে যখন এই যে আয়নগুলো কমাই দিল, এখানে যে অধিকগুলো হলো, বেশিগুলো হলো, এটা যেহেতু কমাই দিছে, এখন বিক্রিয়া আবার রান হবে, মানে চলতে থাকবে, চালু থাকবে। এই পুরো প্রসেসটা ভিতরে জারণ হবে কার? জারণ বিক্রিয়া হবে অ্যানোডে, আর বিজারণ বিক্রিয়া হবে ক্যাথোডে। দেখো এই যে জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করে, জিঙ্ক 2+ হয়েছে ক্যাথোড, দেন কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস হয়েছে, কপার ধাতু জড়িয়ে হয়েছে। এটাকে আমার বিক্রিয়াটা এইভাবে লিখতে হয়। দেখো মনে করো যে জিঙ্কে যেহেতু হয়েছে, আমি একটা লিখি, দেখো এই জিঙ্ক এভাবে আমরা লিখি, জিঙ্ক 2+, এটা হচ্ছে জারণ করছে। আর বিজারণের ক্ষেত্রে আমরা লিখবো এটা কপার 2+, এভাবে দিয়ে কপার সলিড, এটাও সলিড। এভাবে আসলে আমরা এই বিক্রিয়াটা লিখি। ওকে, আর এখানে আমাদের কি কি থাকে? এই যে এখানে আমাদের ছিল জিঙ্ক, এখানে আরেকটা ছিল আমাদের জিঙ্ক সালফেট আকার ছিল, ওটা আমি লিখিনি। আর এখানে কপার সালফেট আকার ছিল, আয়ন আকারে দিয়ে রাখছি। আচ্ছা, তো এই পুরো প্রসেসটা একটু অ্যানিমেশনের সাহায্যে দেখা যাক, তাই না? একটু জটিল লাগে না, হিবিজিবি লাগে, কি আঁকা দেখে পুরো বডি তো আঁকা দিয়েছি। এটা যদি একটু অ্যানিমেশনের সাহায্যে দেখা যায় তাহলে একটু ইজি লাগবে না? আচ্ছা চলো আমরা তাহলে অ্যানিমেশনের সাহায্যে জিনিসটা পুরো ঘটনাটা দেখি। এই যে একটা অবস্থা, হ্যাঁ, এটা জিঙ্ক অ্যানোড আর ওটা কপার ক্যাথোড, এখানে বিক্রিয়াটা আর কি রান হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজটা। হ্যাঁ, সল্ট ব্রিজটা দেখো এখানে প্রথমে কি হবে, এই যে জিঙ্ক অ্যানোড থেকে এই যে জিঙ্কগুলো আছে, জিঙ্ক সালফেটের দ্রব্যটা আছে, জিঙ্ক আর সালফেটের ভিতরে আছে। আর এ পাশে আমাদের কি কি আছে? এই যে এ পাশটা দেখো, এ পাশে আছে আমাদের কপার, এখানে আছে কপার সালফেটগুলো, এই কপার সালফেট, কপার 2+, সালফেট 2+। ওকে, আর এই মাঝখানে আছে আমাদের এই যে সল্ট ব্রিজটা। তো এই যে সল্ট ব্রিজটা, এই সল্ট ব্রিজটার দেখো ক্লোরিন, সোডিয়াম এগুলো রয়েছে কিন্তু, হ্যাঁ, এটার ভিতরে আয়ন আকারে। আর এই দেখো এই আয়ন থেকে কি করছে? ইলেকট্রনগুলো যাচ্ছে, পাস হচ্ছে। এই দেখো লাইটটা জ্বলতেছে, ইলেকট্রন পাস হচ্ছে, মানে কি লাইট জ্বলছে, অ্যানোডে জারণ হয়ে ইলেকট্রনগুলো পাস হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? দেখো যে জিঙ্ক থেকে যেহেতু দুইটা ইলেকট্রন করে ত্যাগ হচ্ছে, দেখো এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, আর জিঙ্ক কিন্তু মুক্ত হচ্ছে, 2+ আয়ন আকারে এখানে দ্রব্যটা মুক্ত হচ্ছে। আর এখানে ইলেকট্রনগুলো কিন্তু যাচ্ছে, দেখো দুইটা করে কিন্তু কমতেছে জিঙ্ক দুই পাশ থেকে, আর এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে।
আর এ পাশে কি হচ্ছে, যেহেতু এখানে আমাদের ইলেকট্রন আসতেছে, তো এ পাশ থেকে কপারগুলো এটার সাথে এসে যুক্ত হচ্ছে। ওকে, তাহলে এই পাশ থেকে আমাদের জিঙ্ক ক্ষয় হচ্ছে আর এই পাশে এসে কপার যুক্ত হচ্ছে। এভাবে প্রসেসটা কিন্তু রানিং আছে। আর এই যে ইলেকট্রনগুলো প্রবাহটা আছে, হ্যাঁ, এখানে যে ইলেকট্রনগুলো আসছে এটা আবার ইয়া করতেছে, কপার এসে যুক্ত হয়ে এটাকে প্রশমিত করতেছে। তো এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমাদের এই বিদ্যুৎটা চলতেছে। ওকে, এখন দেখতেছি এখানে জিঙ্ক 2+ আয়নের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু অনেকগুলো জিঙ্ক 2+ আয়ন এখানে চলে আসছে, এটা তো আর কোথাও যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য এটাকে প্রশমিত করার জন্য এই লবণ সেতু দেখে দেখো এই এই ইয়াটা ক্লোরিনটা আসতেছে, এই যে গোল্লা সবুজ গোল্লাগুলো ক্লোরিনগুলো আসতেছে, এসে এটা প্রশমিত করতেছে। তো এভাবে এই পুরো প্রসেসটা ঘটে। তো আশা করি বুঝতে পারছো এই গ্যালভানিক সেল নিয়ে। আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবো। আচ্ছা, এবার আমরা দেখব যে লাস্ট সেল যেটা রয়েছে গ্যালভানিক সেলের, ড্রাই সেল। এই ড্রাই সেল আমরা সবাই ইউজ করি। এই যে দেখো, এই হচ্ছে সেই ড্রাই সেল। ঠিক আছে, এই ড্রাই সেল, এগুলো তোমরা টিভির যে রিমোটগুলো রয়েছে বা খেলনা গাড়ি আছে, সব জায়গায় এগুলো পেয়ে যাবা। এই হচ্ছে সেই ড্রাই সেল, খুবই ছোট এটার আকারে। তো এগুলো দিয়ে ছোটবেলায় খেলাধুলা করতাম, ভাঙে ছোটবেলায় এগুলো। এটার ভিতরে একটা কার্বন দণ্ড আছে ব্ল্যাক কালারের, তো চকের মতো লেখা যায় তো দেওয়ালে, এগুলো ভেঙে ছোটবেলায় এই কাজ করতাম। তখন তো জানতাম না আসলে এগুলো কি। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে যে ড্রাই সেল। এই ড্রাই সেলের ভিতর কিভাবে ঘটে, এটার ভিতরে কিছু কেমিক্যাল আর কি ঢোকানো আছে। হ্যাঁ, তো কিছু কেমিক্যাল দেওয়া আছে। কি কি কেমিক্যাল দেওয়া আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড গুলো দেওয়া হয়েছে এবং জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়েছে। এগুলোর একটা পেস্ট তৈরি করে, কাই তৈরি করে, একটা টিনের কৌটা, এটা হচ্ছে একটা টিনের কৌটা, তাই না? এটার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে একটা পেস্ট তৈরি করে, কাই তৈরি করে, কেমিক্যাল কাই তৈরি করে এটার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। আর ভিতরে একটা যে কার্বন যে দণ্ড, যেটা চক হিসাবে লিখতাম আর কি ছোটবেলা, তো ওইটা এটার ভিতরে সেট করা হয়েছে। এভাবে কিন্তু এই সেট আপটা আছে। দেখো যে এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে মনে করো যে টিনের কৌটাটা, এটার ভিতরে যে কালো কালো এগুলো হচ্ছে সেই আমাদের জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই পেস্টগুলো দেওয়া রয়েছে। ওকে, আর এই মাঝখানে এটা কিন্তু সেই কার্বন দণ্ডটা রয়েছে। তো এভাবে একটা সেট আপ এখানে থাকে। তো এই জায়গায় বিক্রিয়াগুলো কিভাবে হয়, তো এখানেও দেখো এই যে পুরো যে টিনটা, মানে এটা তো একটা দস্তা, হ্যাঁ, দস্তার যে একটা কভার আছে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড হিসেবে কাজ করে, সরি এটা অ্যানোড হিসেবে কাজ করে। পুরো এই তিনটা অ্যানোড হিসেবে কাজ করে, মাইনাস। আর এই যে উপরে এটা আছে না, এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, প্লাসটা, এটা ক্যাথোড হিসেবে কাজ করে। এই যে এখানে দেখাবো, এই যে উপরে মাথায় হেডটা দেওয়া হয়েছে, এটা প্লাস আকারে কাজ করে, আর এটা হচ্ছে মাইনাস আকারে কাজ করে, মাইনাস দেওয়া হয়েছে। যখন আমরা দুটা তার যুক্ত করবো, এখানে একটা তার, এখানে একটা তার যুক্ত করব, তখন কি হবে যে এখান থেকে ইলেকট্রনগুলো বের হয়ে ওই তার দিয়ে আমাদের লাইট বা কিছু ফ্যান বা কিছু যুক্ত করলে ওটার ভিতর দিয়ে পাস করবে, তখন ইলেকট্রনের প্রবাহ হবে, মানে বিদ্যুৎ তৈরি হবে, লাইট বা ফ্যানটা জ্বলে উঠবে, আর এটা এসে এ পাশে ঢুকবে। তো এই বিক্রিয়াটা কিভাবে হবে দেখো। আচ্ছা, তো এটার ভিতর থেকে কি তৈরি হচ্ছে, ইলেকট্রনগুলো এখানে আমি যদি দিই, একটা তার দিলাম, এখানে এখানে একটা তার দিলাম, লাল তার দিয়ে একটা, না মনে করি লাল তার এখানে যুক্ত করবো, একটা লাল তার, একটা সবুজ তার। তখন মনে করো যে এখানে একটা লাইট যদি দেই, যেটা দেই, এই যে লাইটটা দিই, তখন এই লাইটটা কি করবে, জ্বলে উঠবে। লাইটটা জ্বলে উঠবে। ওকে, তো এই জায়গাটায় এই যে চারপাশে এই যে কোটিংটা দেওয়া হয়েছে, মানে এই যে এটা, এই যে এটা এটা আসলে কি, এটা উপরে উপরে সবার উপরে একটা স্টিলের কভার দিয়ে এটা ঢাকে দেওয়া হয়েছে কভার, কিন্তু এটার ভিতরে যে এটা মেইন কোটাটা, এটা কিন্তু হচ্ছে দস্তা। হ্যাঁ, এই যে কোটাটা এটা হচ্ছে কিন্তু দস্তা, জিঙ্কের দস্তা, মানে কি জিঙ্কের অবস্থা। তো এই জিঙ্ক থেকে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো ত্যাগ হবে, এই জিঙ্ক থেকে আমাদের দুইটা করে ইলেকট্রন ত্যাগ হবে, ত্যাগ হয়ে এখানে
জিঙ্ক 2 প্লাস তৈরি হবে। আচ্ছা, এই জিঙ্ক 2 প্লাস আয়নটা, এই জিঙ্ক 2 প্লাস আয়নটা আবার যুক্ত হবে কোথায়? যুক্ত হবে আমাদের এই যে এখানে চলে আসবে, এখানে এসে এই যে কার্বন দণ্ডের ভিতর চলে আসবে, এখানে দুইটা ইলেকট্রন চলে আসবে, দুইটা ইলেকট্রন। তো ইলেকট্রনগুলো এটার ভিতর চলে আসবে, কার্বন দণ্ডের ভিতর চলে আসবে, এখান থেকে ইলেকট্রনগুলো এগুলোতে পাস হবে, এই কায়ের ভিতর পাস হবে, ইলেকট্রনগুলো এখানে পাস হবে। হ্যাঁ, পাস হলে এখান থেকে হচ্ছে এই ইলেকট্রনগুলো হচ্ছে ওরা গ্রহণ করে নেবে। কার গ্রহণ করে নেবে? এই যে জিঙ্ক 2 প্লাস এরা গ্রহণ করে নেবে। এই যে আমাদের এই যৌগগুলো ছিল না, এই যে এটা অ্যামোনিয়া, জিঙ্ক 2 প্লাস, এরা কিন্তু গ্রহণ করে নেবে। যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে এটা কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ভেঙে হবে, এসে তো দেয়নি, অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, ঠিক আছে। আর ওখান থেকে আমাদের কি তৈরি হবে? জিঙ্ক ক্লোরাইড ছিল, এটা হচ্ছে আমাদের হবে জিঙ্ক 2 প্লাস, এভাবে থাকবে। তো এই যে এই আয়নগুলো তৈরি হবে এই কায়ের ভিতরে, এই আয়নগুলো হচ্ছে এই আমাদের দুইটা ইলেকট্রন যেটা ছিল, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, NH4 প্লাস, তারপরে দেখো জিঙ্ক 2 প্লাস, এরা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রন দুটো ছিল, ইলেকট্রন দুটো গ্রহণ করবে। এখানে ম্যাগনেসিয়াম আছে, সব মিলে দিলে আছে, হ্যাঁ পুরো ইয়াটাই আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাঙ্গানিজ, এটা MnO2, ঠিক আছে। তো এবার আচ্ছা, তো এরা কি করবে? এরা সবাই মিলে এই ইলেকট্রনগুলো গ্রহণ করবে, যে ইলেকট্রনগুলো জিঙ্ক ত্যাগ করছে। তো গ্রহণ করে এরা কি কি তৈরি হবে? এখানে আমাদের এগুলো তৈরি হবে, আবার করে জিঙ্ক অ্যামোনিয়া তৈরি হবে। এখানে ম্যাঙ্গানিজ যেটা আছে, এটা আমাদের একটা দেখায়, এখানে ম্যাঙ্গানিজটা ছিল ম্যাঙ্গানিজ অক্সাইড, ডাইঅক্সাইড ছিল, এখানে হয়ে যাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই একটা অবস্থা তৈরি হবে। তো কোথায় জারণ হচ্ছে? এখানে জারণ হচ্ছে জিঙ্কের, আর এটা যেহেতু গ্রহণ করছে এখানে বিজারণ। ওকে, তো এই বিক্রিয়াগুলো তোমাদের বইতে দেওয়া আছে, যে এখানে দেখো যে জিঙ্ক লাস্টে দেওয়া আছে, জিঙ্ক 2 প্লাস আছে, তারপরে এই যে সবাই মিলে যে অ্যামোনিয়া, দুটো ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া তৈরি হয়েছে। আরো যেগুলো আছে যে জিঙ্ক, এগুলো গ্রহণ করে জিঙ্ক 2 প্লাস হবে, তারপর ম্যাঙ্গানিজ, এটাও দুটো ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড তৈরি হবে। এভাবে এই যৌগগুলো আর কি পরিবর্তন হবে, এগুলোর কথা বলতেছি আর কি। এগুলো ইলেকট্রনগুলো গ্রহণ করবে, এগুলো যেহেতু কাই আকারে আছে ভিতরে, আর এই কার্বন দণ্ডের ভিতরে যে আমাদের ইলেকট্রনগুলো আসলো, কোথা থেকে? এখান থেকে যে ইলেকট্রনগুলো আসলো, এসে এগুলো এই কায়ের ভিতরে যখন যাবে পেস্টের ভিতরে, তখন এগুলো আবার এই ইলেকট্রনগুলো গ্রহণ করে নেবে। তো এভাবে আসলে এই বিক্রিয়াটা চলতে থাকবে এবং বিদ্যুৎ উৎপন্ন হতে থাকবে। কতক্ষণ ধরে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই কেমিক্যালের অবস্থা আয়ু থাকে আর কি। তো এগুলো যখন শেষ হয়ে যাবে, যখন সব ইলেকট্রন প্রস্তুত হয়ে যাবে, তখন এই ব্যাটারিটা আর কি হয়? ডেড হয়ে যায়। এই যে দেখো না, এই ব্যাটারি কয়েকদিন পর আমরা ফালাই দিই, সবসময় কি চিরস্থায়ী ইউজ করতে পারি? কয়েকদিন পর ব্যাটারি কিনা লাগতেছে। তো কেমিক্যাল যতদিন আর কি টিকে থাকে, ততদিন আর কি এই বিক্রিয়াটা, মানে এই বিক্রিয়াটা হয়, প্লাস হচ্ছে বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল থিওরিগুলো। এখন দেখো দুইটা বোর্ড কোশ্চেন রয়েছে এই অধ্যায়ে, কিভাবে কি ধরনের বোর্ড কোশ্চেন আসে সেটা একটু দেখবো। দেখো এগুলো সবই কিন্তু আমরা করে আসছি, হ্যাঁ। তো তোমাদের শুধু আমরা ধরা দিব যে কিভাবে এগুলো সলভ করতে হয়। গ নম্বর, চিত্র 1 এর কোষ্ঠী ব্যবহার করে সক্রিয় ধাতুর ক্ষয়রোধ করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। চিত্র 1 এ কি আছে? চিত্র 1 এ রয়েছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, আর হচ্ছে অ্যানোড কি আছে? প্লাটিনামের অ্যানোড রয়েছে। ওকে, আর 2 নম্বর চিত্র আছে কি? যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন দেখো চিত্র 1 এর কোষটি ব্যবহার করে, এই কোষটা আসলে কি ধরনের কোষ? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। আমরা জানি এই তড়িৎ বিশ্লেষক কোষে কি হয়? যে ইলেকট্রোপ্লেটিং করতে পারি আমরা, তাই না? তড়িৎ বিশ্লেষক কোষে এই কোষটা ব্যবহার করে আমরা ইলেকট্রোপ্লেটিং করে আমরা কি করতে পারি? যে সক্রিয় ধাতুর ক্ষয়রোধ করতে পারি, এক্ষেত্রে আমরা কি করতে পারি? যে সক্রিয় যে ধাতুগুলো রয়েছে, ওই ধাতুর উপর কম সক্রিয় যে ধাতুগুলো আছে ওগুলোর প্রলেপ দিতে পারি। সক্রিয় ধাতু কারা? যার সে উপরে থাকে, ওই যে সক্রিয়তা সিরিজে, হ্যাঁ,
এই সিরিজে যারা উপরে থাকে, যেমন আয়রন, ধরো আয়রন এখানে আছে, তো এটাকে আমাদের ক্ষয়রোধ করতে হবে। তা আয়রনের ক্ষয়রোধ করার জন্য, যেহেতু আয়রনটা আমাদের জং পড়ে যাচ্ছে, মরিচা ধরে যাচ্ছে, তো আয়রনকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, এই যে নিচে আমাদের গোল্ড রয়েছে, এই গোল্ডের প্লেটিং দিতে পারি। ঠিক আছে, তা আয়রনের ক্ষয়রোধ থেকে বাঁচার জন্য আমরা কম সক্রিয় গোল্ড প্লেটিং করে দিতে পারি। আচ্ছা দেখো, তো আয়রন তো, গোল্ড তো অনেক দামি জিনিস, এটা দিয়ে করা যাবে না আসলে। আমরা সিলভার বা আরেক কম দামি কিছু দিয়ে এটাকে ইলেকট্রোপ্লেটিং করবো আর কি, যাতে যে একটা প্রলেপ দিয়ে দেবো যাতে আয়রনটা জং না পড়ে যায়। আর দেখো, গ নাম্বার যে এটা তো এভাবে করবা যে একটা ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে ক্ষয়রোধ করা সম্ভব। ঘ নাম্বার কি আছে, উদ্দীপকের চিত্রদ্বয়ের ক্যাথোডে একই উৎপাদ পাওয়া যাবে কিনা ব্যাখ্যা করো। দেখো, এটা রয়েছে কি, বিগলিত সোডিয়াম ক্লোরাইড, প্রথম যেই এটা দেখাইছিলাম, কোষটা দেখাইছিলাম। আর এটা হইছে গাঢ়, সরি গাঢ় গাঢ় সোডিয়াম ক্লোরাইড। এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডটা কি করে জানো, এখানে ও তো এই সোডিয়াম, ও তো এখানে হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন এটা তৈরি করে, আবার ও পানিকে বিশ্লেষিত করে H প্লাস OH মাইনাস আকারও উৎপন্ন করে দেয় এখানে। তার মানে এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কয় ধরনের উপাদান, এটার ভিতরেও দেখতে পাচ্ছি যে 4 ধরনের আমরা ইয়াগুলো দেখতে পাচ্ছি, আয়রন দেখতে পাচ্ছি। আর এখানে আয়রন দেখতে পাচ্ছি কি 2 ধরনের, এখানে শুধু থাকবে সোডিয়াম আর ক্লোরিন মাইনাস, তখন দুইটা দুই দিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, বাস আমাদের একই ধরনের উৎপাদ তৈরি তো হচ্ছে না। আর এখানে আমাদের কি ধরনের উৎপাদ তৈরি হচ্ছে, এখানে আমাদের দেখা গেল যে এই যে আমাদের এখান থেকে ক্লোরিনটা, এটা তো আমাদের পজিটিভ চার্জ থাকবে, এটা নেগেটিভ চার্জ থাকবে, তখন ক্লোরিনটা এখানে আসার কথা, ক্লোরিনটা এখানে ঢুকে যাবে, আর এখানে এইচটা এখানে ঢুকে যাবে, তখন এখান থেকে বের হবে কত, সোডিয়াম হাইড্রোক্সাইড চলে আসবে। তাহলে একই ধরনের উৎপাদ কিন্তু আমরা পাচ্ছি না, সরি, এটা তো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে বের হয়ে যাবে নিচ দিয়ে, কিন্তু ক্যাথোডে কি উৎপাদ পাচ্ছি, ক্যাথোডে যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন এটা থেকে দেখো হাইড্রোজেন প্লাসটা, এই হাইড্রোজেন প্লাসটা এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে ও কিন্তু এই H2 এই যে গ্যাস হয়ে উড়ে চলে যাবে, এখানে গ্যাস হয়ে এখানে উড়ে চলে যাবে। ঠিক আছে, তা ক্যাথোডে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হাইড্রোজেন, আর এখানে ক্যাথোডে কি পাবো, এখানে ক্যাথোডে পাবো ক্লোরিন। ক্লোরিন এখানে এসে এটার সাথে যুক্ত হয়ে দেখো ক্লোরিন মাইনাসটা এখান থেকে, সরি এখানে তো মাইনাস ছিল না, তাহলে এখানে আমাদের সোডিয়ামটা আসবে, এখানে আসবে সোডিয়ামটা, সোডিয়াম প্লাসটা, যেহেতু এখানে মাইনাস এগুলো, তো সোডিয়ামটা এসে এখানে কি হবে, সোডিয়াম ধাতু তৈরি হবে। তাহলে এটার ভিতরে আমরা পাচ্ছি সোডিয়াম ধাতু, এটার ভিতরে পাচ্ছি আমরা হাইড্রোজেন গ্যাস। তাহলে দুইটাকে আমরা দুই ধরনের উৎপাদ পাচ্ছি, একই ধরনের উৎপাদ পাচ্ছি না। ঠিক আছে, দেখো চট্টগ্রাম বোর্ড 2020-এ একটা কোশ্চেন আসছে, ওই কোশ্চেনটা দেখো, এখানে এ একটা বিক্রিয়া দেওয়া আছে, 1 নম্বর বিক্রিয়া C2H5OH, এটা একটা অ্যালকোহল দেওয়া আছে আর কি মেইনলি। এটার সাথে কি করছি, অক্সিজেন দ্বারা দহন করছি। অক্সিজেন দ্বারা দহন করলে কি ধরনের উৎপন্ন হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর হচ্ছে পানি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হচ্ছে। এখন দেখো আচ্ছা, আবার দেখো এখানে জিঙ্ক আর কপার সালফেট 2 নম্বর বিক্রিয়াটা, জিঙ্ক আর কপার সালফেট 2 নম্বর বিক্রিয়াটা, এখানে কি কি তৈরি হয়েছে, জিঙ্ক সালফেট আর সিইউ এর তৈরি হয়েছে দুইটা বিক্রিয়া। গ নম্বরে বলছে যে তোমার এই বন্ধন কোণগুলো দেওয়া রয়েছে, বন্ধন শক্তিগুলো যথাক্রমে এভাবে দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে 1 নং বিক্রিয়া হতে এই ডেলএস এর মানের পার্থক্য নির্ণয় করো। তাহলে কিভাবে করবা, এটা ওই যে প্রথমে আমি যেভাবে ভাঙাই করছিলাম পার্ট 1-এ, যে এটাকে একটু ভাঙাইতে হবে। ভাঙায় কিভাবে লেখা যায়, অ্যালকোহলটাকে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি, সি দুইটা না, দুইটা, তো এখানে হচ্ছে আমাদের এইচ একটা, এইচ একটা, এইচ একটা, এখানে আমাদের এইচ এখানে একটা, এইচ এখানে একটা, এখানে রয়েছে, এভাবে কিন্তু আছে। যদি এটাকে একটু ভাঙায় লিখি,
এখন কিন্তু আমরা এখান থেকে বন্ধন দেখতে পাচ্ছি। দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন কয়টা রয়েছে? সিএইচ 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 সিএইচ। এখানে দেখতে পাচ্ছি আমরা 5টা সিএইচ বন্ধন রয়েছে, তাই না? আর সিসি বন্ধন রয়েছে একটা। তো ওইভাবে আমরা হিসাব করব, সিসি বন্ধন আছে একটা আর সিএইচ বন্ধন আছে 5টা। এখানে যেহেতু মানগুলো দেওয়া আছে, সিএইচ এর মান দেওয়া আছে, সিসি এর মান দেওয়া আছে। এরপর আমরা দেখব যে এই ওটা কিভাবে হবে, এভাবে হবে, ও বন্ধন রয়েছে, রাইট? এরপর আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড এটা কিভাবে আছে, এভাবে রয়েছে। দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ধন আছে একটা, কার্বন আর অক্সিজেনের ভিতরে বন্ধন আছে একটা। এখানে মোট সি ও সিও বন্ধন আছে কয়টা? 2টা। পানির ভিতর কিভাবে হয়? এইচ এইচ। তাহলে দেখো ও এইচ বন্ধন রয়েছে 2টা। তো এভাবে বন্ধনগুলো বন্ধনগুলো বের করে এই যে মানগুলো বসা যখন হিসাব করব যে বিক্রিয়কের কি পরিমাণ শক্তি আছে, উৎপাদে কি পরিমাণ শক্তি আছে, তখন আমরা ডেলএস বের করবো। এভাবে ডেলএস বের করবো হচ্ছে E1 থেকে আমরা E2টা বিয়োগ করব, মানে হচ্ছে এই উৎপাদটা, মানে যে নতুন বন্ধন, পুরাতন বন্ধন যেটা ছিল এই বন্ধনটা ভাঙে যে নতুন বন্ধনটা, এটা কি পুরাতন বন্ধন, এটা নতুন বন্ধন। তো পুরাতন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি, নতুন বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি, এটা আমরা যখন বিক্রিয়া করব তখন আমরা বের হয়ে যাবে ডেলএস একটা মান, হয় প্লাস বের হবে না হয় মাইনাস বের হবে। এবার দেখো 2 নম্বর বিক্রিয়ক এবং উৎপাদ পার্থক্যমূলক ব্যবহার নির্ণয় করো এবং কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। আচ্ছা দেখো এই বিক্রিয়াটায় বিক্রিয়ক কি রয়েছে এখানে? বিক্রিয়ক রয়েছে এখানে জিঙ্ক, আর এ পাশে বিক্রিয়কগুলো রয়েছে কি? কপার। তাহলে দেখো এগুলো কি ধরনের উৎপাদ তৈরি করতেছে? বিক্রিয়ক উৎপাদের পার্থক্য দেখো। এখানে বিক্রিয়ক ছিল কি? জিঙ্ক ধাতু, এখানে উৎপাদ হচ্ছে কি? জিঙ্ক আয়ন। এখানে বিক্রিয়ক ছিল কপার সালফেট, এখানে দেখো কপারটা মুক্ত হয়ে কপার ধাতুতে পরিণত হয়েছে। এগুলো কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়? ওই যে আমাদের ড্যানিয়েল সেল যেটা করলাম এতক্ষণ, যে অ্যানিমেশনে দেখালাম, ওই ড্যানিয়েল সেলের কোষটাই সেম এটা এখানে হচ্ছে। আমরা যে ড্যানিয়েল সেলটা আমরা রাখবো, একটা লবণ সেতু দিয়ে দেব, ঠিক আছে? একটা লবণ সেতু দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের জিঙ্কের অ্যানোডটা ঢুকাবো, এখানে কপার অ্যানোডটা ঢুকাবো, তারপর এখানে আমাদের লাইটটা যেটা ছিল বাস। তো এটা ছিল আমাদের কপার, আর এটা ছিল দস্তা, যেটা আমাদের দস্তা জিঙ্ক, এটা ছিল কি? জিঙ্ক। আর এটা হচ্ছে কপার। তো জিঙ্ক কপার এভাবে যদি সেট করি, এখানে আমরা দিব কি? জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট দিব, এখানে দিব কপার সালফেট। ওকে, তো এই পাশে আমরা জিঙ্ক সালফেট দিলাম, এই পাশে আমরা কপার সালফেট দিলাম, এখানে একটা লবণ সেতু ইউজ করতে হবে, লবণ সেতু ইউজ করে দিলাম, বাস দ্রবণগুলো এখানে আছে। ওকে, এখানে কি ছিল? জিঙ্ক ছিল, বাস। এটার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই যে চিত্র সহ বর্ণনা করো, এই চিত্র সহ এখানে চিত্র দিয়ে দিবা, তারপর বলবো এটা কিভাবে কি হচ্ছে। এখান থেকে জিঙ্ক অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, এখানে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, লবণ সেতু হচ্ছে, যে আয়নগুলো আছে এটার ভারসাম্য রক্ষার জন্য দেওয়া হয়েছে। এভাবে বর্ণনা করে দিলেই এনাফ। তো এই ছিল হচ্ছে 8ম অধ্যায় আজকের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা, এবং আগামী যে ক্লাস রয়েছে 9ম অধ্যায়, সেই 9ম অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।